হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসজিআই। এসএসজিআই ইউটিউব চ্যানেলের আরও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের প্রত্যেকের একটা অনুরোধ ছিল, যারা প্রথম প্রথম সরকারি চাকরির প্রিপারেশন শুরু করছো এবং স্পেশালি যাদের লক্ষ্য WBCS এর মতো এক্সাম, তাদের একটা প্রশ্ন আমি প্রায় পেয়েছি আমার ইমেল, হোয়াটসঅ্যাপ। সেই প্রশ্নটা হচ্ছে হাউ টু স্টার্ট প্রিপেয়ারিং ফর WBCS, অর্থাৎ WBCS প্রিপারেশন চলাকালীন কি কি করতে হবে। ভুল ঠিক প্রত্যেক পদক্ষেপ নিয়ে বহু ভিডিও ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, কিন্তু সমস্যা হলো এটাই যে অনেক ভিডিওর ডাইনামিক্স কিন্তু আজকে দাঁড়িয়ে খুব লো হয়ে গিয়েছে। তার অর্থ হচ্ছে যে ভিডিওটা 2016 সাল কিংবা 17 কিংবা 18-তে তোমাদের জন্য কার্যকরী ছিল, সেই গ্যারেন্টি কি আজ আছে যে 2024, 25 কিংবা আপকামিং সময়তেও সেই ভিডিওটাতে বলা যে টিপস বা ট্রিক্সগুলো রয়েছে সেটা সম্পূর্ণভাবে তোমাদের কাজে লাগবে? তো আশা করছি তোমরা প্রত্যেকেই জানো যে উত্তর হচ্ছে ক্লিয়ারলি নো। তো সেক্ষেত্রে আমি একটা সিরিজ ফাইনালি তোমাদের জন্য নিয়ে এলাম। নমস্কার, যারা আমার চ্যানেলে প্রথমবার তাদের কাছে আমার পরিচয়টা দিয়ে রাখি, আমি সুমিত স্যার। বহু বছরের কম্পিটিটিভ এক্সাম পড়ানোর এক্সপিরিয়েন্স আছে। তার আগে আমি ইংলিশ অনার্স পড়েছি এবং তারও আগে আমি ইংলিশ প্রশিক্ষক হিসাবে কাজ করেছি বিভিন্ন জায়গায়। এই যে সিরিজটা আমি চালু করতে চলেছি, এই সিরিজটার নাম হচ্ছে WBCS এর খুঁটিনাটি, অর্থাৎ অল অ্যাবাউট WBCS। কারণ এটাই, প্রথমে একটু কারণটা জানিয়ে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে বহু ছাত্রছাত্রী পশ্চিমবাংলায় রয়েছে এবং বাইরেও রয়েছে, যারা বাইরে কর্মরত আছো, যারা WBCS পরীক্ষা দিতে চাও, কিন্তু তোমাদের কাছে WBCS পরীক্ষার এক্সাম প্যাটার্ন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বিভিন্ন পোস্ট প্রেফারেন্সেস, স্যালারি স্ট্রাকচার কিংবা আফটার জব এক্সপেরিয়েন্স সম্পর্কে একটা ধারণা খুব কম থাকে। কারণ যেহেতু এটা স্টেটের একটা খুবই রেসপেক্টেড রেপুটেড জব, তাই সেইটা নিয়ে কথা প্রচুর হলেও সঠিক চর্চার অভাব কিছু ক্ষেত্রে কিন্তু থেকে যায়। তাই কারণেই, ঠিক এই সমস্ত কারণেই আমি ঠিক করলাম যতটা আমার পক্ষে সম্ভব তোমাদেরকে জানানো, যে আমি কি কি বিষয় তোমাদেরকে জানাতে পারি এবং তোমরা কি কি বিষয় আমার থেকে জানতে পারো। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু স্টার্ট প্রিপেয়ারিং ফর WBCS, যেটা হচ্ছে আসলে এই প্রিপারেশনটা শুরু করার সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও। এরপরে যাই ভিডিও যে চ্যানেলে বিশ্বের যেখানেই আসুক না কেন, সেটা তার থেকে লেস ইম্পর্টেন্ট। এই মুহূর্তে যদি তোমাদের কারোর মনে হয়ে থাকে কেন স্যার এই কথাটা বলছে হাউ টু স্টার্ট প্রিপেয়ারিং ফর WBCS এর ক্ষেত্রে, তাহলে অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিওর এন্ডে তোমরা নিজেরা কমেন্ট করিয়ে জানিও কেন আমি বলেছি এই প্রিপারেশন চলাকালীন যত কোয়ারিজ আসবে তার থেকেও ইম্পর্টেন্ট এই কোয়ারিজটা, যে হাউ টু স্টার্ট প্রিপেয়ারিং ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো, এই যে WBCS প্রিপারেশন শুরু করার যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো এই মুহূর্তে, এই ভিডিওটা, এখানে আমি টোটাল ভিডিওটাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি, যাতে তোমাদের জন্য সুবিধে হয় পুরো বিষয়টাকে অ্যাসিমিলেট করা এবং তোমরা প্রত্যেকটা ছোট ছোট শেলফকে নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারো। তো প্রথম পয়েন্ট যেটা আসতে চলেছি, প্রথম পয়েন্টের নাম হচ্ছে ওয়াই। একদম সিম্পল, WHY, যে তুমি কেন WBCS হতে চাও, অর্থাৎ তুমি এই WBCS এক্সামটাই কেন দিতে চাও। পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে প্রচুর গভর্নমেন্ট এক্সামস আছে, তো তোমার জন্য WBCS কেন, চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে যেহেতু ওয়াই তোমাকে ফাইন্ড আউট করতে হবে, কারণ একটা কথা আছে, যদি ওয়াই তুমি কারেক্টলি এবং পাওয়ারফুল ওয়েতে ফাইন্ড আউট করে ফেলো, তাহলে হাউ উইল বি ইজি। অর্থাৎ কেন করছো এটা যদি তুমি জেনে যাও, তাহলে কিভাবে করতে হবে এটাও তুমি বের করে ফেলবে। কারণ এই পৃথিবীতে যারাই সফল, যারাই সাকসেসফুল, ফিল্ড WBCS হোক, ফিল্ড আর্টিস্টিক হোক, সেখানে যদি কেনটার উত্তর তুমি পেয়ে যাও, তাহলে কিভাবে উত্তর কিন্তু তুমি নিজেই বের করে নিতে পারবে। সেই জন্য ওয়াইটা তোমাকে কিন্তু খুঁজে বার করতে হবে, যে তুমি কেন WBCS এর এক্সামেরই প্রিপারেশন নিতে চাও। এইটার কারণ বিভিন্ন হতে পারে, আমি একটু সাহায্য করে দিচ্ছি তোমাদেরকে। একটা হতে পারে তোমার একটা চাকরি চাই, তুমি বিভিন্ন চাকরির প্রিপারেশন নিচ্ছ এবং তার সাথেও তুমি যখন দেখছো বিভিন্ন চাকরি প্রিপারেশন নিতে গেলে WBCSটা করলে অনেক চাকরি কভার হয়ে যায় বলেই তুমি শুনেছো, সেক্ষেত্রে তুমি নিচ্ছ। বা তুমি হয়তো তাদের মধ্যে একজন, যার পরিবারের কাউকে তুমি দেখেছো একজন অফিসার হিসাবে, কিংবা তুমি তাদের মধ্যে একজন, কোনো মোটিভেশনাল স্পিচ দেখে, কোনো অফিসারকে দেখে তুমি অনুপ্রাণিত হয়েছো এবং তুমি হতে চাও WBCS অফিসার, কিংবা তুমি তাদের মধ্যে একজন যে হয়তো ইউপিএসসির জন্য তৈরি নাও বলে মনে করছো, বাট তুমি জানো তুমি WBCSটা পড়লে নিশ্চয়ই ক্র্যাক হয়ে যাবে, কারণ আলটিমেটলি দেশকে সেবা করাই তোমার পরম ধর্ম হতে চলেছে। তো এইগুলোর মধ্যে যাই হোক, কিংবা আমি যে কারণগুলো আজকে বলতে পারলাম না তার মধ্যেও যদি কোনো কারণ থেকে থাকে, সেই কারণটা ফাইন্ড আউট করো। ফাইন্ড আউট ইউর রিজন টু বি অ্যান অফিসার।
যদি সেই কারণটা তুমি ফাইন্ড আউট করতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিতে পারি তোমার 50% কাজ কিন্তু হয়ে গেল। কারণ তুমি যেই মুহূর্তে ফাইন্ড আউট করে ফেললে যে তোমার কারণটা কি, এবং তুমি যখন এটাও ফাইন্ড আউট করলে এই কারণটা কতটা স্ট্রং তোমার জন্য, তখন কিন্তু WBCS হওয়া, অফিসার হওয়া থেকে আমার মনে হয় না তোমাকেও আটকাতে পারবে। কারণ তুমি যেই মুহূর্তে নিজের কনসিয়াস মাইন্ডকে ক্রিয়েট করাবে এইভাবে ভেবে, বা সাবকনসিয়াস মাইন্ডকে, যে আমি WBCS অফিসার হতে চাই, আমার কাছে এই রিজনটা আছে, আমি WBCS অফিসার হতে চাই কারণ আমার কাছে এই কাজটা আছে, ডেফিনেটলি তখন কিন্তু তোমার প্রিপারেশন, তোমার মোটিভেশন, তোমার ডেডিকেশন সবটা পিক লেভেলে থাকবে। এলস তুমি যদি শুধুমাত্র এটা ভেবে শুরু করো যে এই মানুষটা WBCS প্রিপারেশন নিতে বলেছে, নিচ্ছি, কোনো একটা WBCS অফিসারের এত ফলোয়ার্স আছে দেখে নিচ্ছি, তাহলে কিন্তু তুমি WBCS এসো। WBCS এর জন্য সবার আগে যেটা দরকার, নিজের খিদে, নিজের হাঙ্গার কিন্তু অন্য কাউকে দেখে আসে। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের কাছে এবার ক্লিয়ার হয়েছে, বা আমি চেষ্টা করেছি ক্লিয়ার করার, যে কেন অর্থাৎ ওয়াই শব্দটাকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি এটা একবার বের করে ফেলো, তাহলে সত্যিই বলছি প্রত্যেকটা জিনিস দেখার পরও তোমাদের যে সমস্যাটা থাকে যে স্যার মোটিভেশনাল ভিডিওস তো দেখছি কিন্তু মোটিভেশন ধরে রাখতে পারছি না, ডেডিকেশন কি করে ধরে রাখবো, কিছুই ভালো লাগছে না স্যার, মনে হচ্ছে এক্সামটা কবে হবে, এই সমস্ত কিছুই কিন্তু তোমরা সব প্রতিকূলতার এগেনস্টে লড়াই করতে পারবে। চলো দেখে নিই এবার নেক্সট পয়েন্ট। এই পয়েন্টে আমি আলোচনা করব, যদি তুমি তোমার ওয়াইটা খুঁজে ফেলে থাকো, তার মানে তুমি তোমার প্রথম ধাপটা উঠে গেছো। এবার তোমাকে দেখতে হবে তুমি যে পরীক্ষাটা দিতে চলেছো তার এক্সাম প্যাটার্নটা দেখা খুব জরুরি। যদি প্রশ্ন করো কেন, কারণ হচ্ছে আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন ধরনের এক্সাম মোটামুটিভাবে বিভিন্ন রকম প্যাটার্নে হয়, এবং তাদের মার্কস ডিভিশনটাও বিভিন্ন রকম থাকে। তো তুমি কিরকম মার্কস ডিভিশনে কিরকম ধরনের এক্সাম দিতে চাও, সেই রকম ভাবেও কিন্তু এটা দেখা খুব জরুরি। যদি এখনো প্রশ্ন আসে যে স্যার কেন, মার্কস ডিভিশনের সাথে আমার এক্সামটাকে দেখার বা প্যাটার্ন দেখার কি সম্পর্কটা এখানে এটাই যে তুমি মানুষটা এমসিকিউতে প্রেফারেবল মানুষ, যে এমসিকিউতে তুমি অনেকটা দৌড়াতে পারবে, নাকি তুমি ডেসক্রিপটিভে অনেকটা দৌড়াতে পারবে, কিংবা তোমার কোন পার্টটা খুব স্ট্রং, তুমি কি সায়েন্সের মানুষ যার সায়েন্স বা অঙ্ক খুব সহজ লাগে, নাকি তোমার ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স বেশ ভালো লাগে। তো সেই বিষয়গুলোকে যদি ফাইন্ড আউট করতে হয় এবং তোমাকে যদি বুঝতে হয়, তবে কিন্তু এক্সাম প্যাটার্ন দেখা খুব জরুরি। এবং সেটা শুধুমাত্র WBCS এর নয়, তুমি যে পরীক্ষারই প্রিপারেশন নাও না কেন, সেটা রেল হোক, ব্যাংক হোক, PSCর অন্যান্য এক্সাম, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এক্সাম, কিংবা UPSC যে সমস্ত এক্সাম নেয়, সমস্ত ধরনের এক্সামই কিন্তু তোমাদেরকে প্যাটার্নটা দেখতে হবে। এবার যদি এরপরও প্রশ্ন থাকে যে কেন, তাহলে আমি WBCS এর উদাহরণটাই নিই, কারণ আমি এখানে WBCSটাই বোঝাচ্ছি। সেখানে হচ্ছে তুমি যখন WBCS এর এক্সাম প্যাটার্ন দেখবে, ধরে যদি নিই যে তুমি সায়েন্সের ক্যান্ডিডেট, তুমি এক্সাম প্যাটার্নটা থেকে যখন বুঝতে পারলে যে আচ্ছা এরকম 200 নম্বরের যে প্রিলিমসটা হবে, সেখানে বিজ্ঞান এবং অঙ্ক থেকে থাকছে মাত্র 50 নম্বর, বিজ্ঞান থেকে 25 এবং অঙ্ক রিজনিং থেকে 25 নম্বর থাকছে। সেক্ষেত্রে কিন্তু তুমি এটা বুঝতে পারলে যে আমি যতই অঙ্ক নিয়ে বিশারদ হই না কেন, বিজ্ঞানে বিশারদ হই না কেন, আমাকে কিন্তু ইতিহাসের 50 নম্বরটা নিয়ে পড়তে হবে, ইংরেজিতেও সময় দিতে হবে, ভূগোলেও সময় দিতে হবে, পশ্চিমবঙ্গের ভূগোলও পড়তে হবে, ভারতের অর্থনীতিও পড়তে হবে, সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। তো সেই যে ধারণাটা, যে তুমি যে জানতে পারলে যে এক্সামটা আসলে সায়েন্স সেন্ট্রিক এক্সাম নয় সব ক্ষেত্রে, এই ধারণাটার জন্য তোমার স্ট্রেংথ কোন কোন জায়গায় কম আছে এবং কোন কোন জায়গায় বেশি, এই সমস্ত কিছু জানার জন্য সত্যি সত্যি আজকের দিনে এক্সাম প্যাটার্নটা জানা খুব জরুরি। ঠিক একইভাবে যদি তুমি এখন CGL এর প্যাটার্ন দেখো, তখন তোমার মনে হবে যে হ্যাঁ এখানে তো অঙ্ক প্রচুর আছে, এই পার্টটা আমি করে ফেলতে পারবো, GS এর পার্ট একটু কম আছে, তো ঠিক আছে GS একটু কম সময় দিলেও চলবে। আমি জাস্ট হাইপোথেটিক্যালি কথাটা বলছি, যাতে তোমরা বুঝতে পারো যে এক্সাম প্যাটার্নটা কেন ইম্পর্টেন্ট, কেন তোমাকে এক্সাম প্যাটার্ন দেখতে হবে। এবার চলো দেখে নি, যদি দ্বিতীয় পয়েন্টটা তোমাদের মাথায় ঢুকে থাকে, তো লেটস গো অন টু দ্য থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্টে স্টুডেন্টস আমরা এটাই দেখবো যে প্রিভিয়াস ইয়ার্স পেপারস, তোমরা ঠিকই শুনছো, যে মুহূর্তে তুমি এক্সাম প্যাটার্নটা বুঝে গেলে, তুমি যখন বুঝে গেলে যে প্রিলিমসে কিংবা মেন্সে এখানে ইতিহাস থেকে প্রশ্ন আসে, এখানে বলা হয়েছে এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি থেকে প্রশ্ন আসে, তাহলে তো ইতিহাস অনেক বড় একটা বিষয়, অনেক বড়। ডাইনোসরদের সময়কাল থেকে তো ইতিহাসই চলে আসছে, যা ঘটেছে তাই ইতিহাস, যা আমরা পড়ছি কাগজের আকারে, দলিল দস্তাবেজে, সব ইতিহাস। এবং আজ থেকে 100 বছর পরেও যা আমরা ভিডিওসে দেখবো তাও ইতিহাস। সেক্ষেত্রে ইতিহাস যখন এত বড় একটা চ্যাপ্টার, এত বড় একটা সাবজেক্ট,
তাহলে তো আমাদেরকে এটা বুঝতে হবে যে সেই সাবজেক্টের যে পার্টটা আমাদেরকে বলেছে সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্স এর মধ্যে, সিলেবাস তো আমরা জেনে গেছি, প্যাটার্নের সাথেই আমরা সিলেবাস দেখে নিয়েছি। বাই দ্য ওয়ে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস হবে ওটা, ওখানে কিন্তু তোমাকে সিলেবাসটাও দেখে নিতে হবে যে সিলেবাসটা কিরকম, কি কি জিনিস আছে। তো এবার কাম টু দ্য থার্ড টপিক अगेन। সেখানে প্রিভিয়াস ইয়ার্সটা তুমি যখন দেখছো তখন তুমি বুঝতে পারছো যে আচ্ছা ইতিহাসে যে প্রশ্নগুলো আসে সেখানে এই রকম প্রশ্ন করা হয়, সেখানে এনশিয়েন্ট হিস্ট্রি থেকে এই ধরনের প্রশ্নগুলো করা হয়। সুতরাং আমি যখন পড়বো আমি এই ধরনের প্রশ্নগুলোকে আগে গুরুত্ব দেবো, বা আমি যে বইগুলো কনসাল্ট করবো, যে মেন্টরশিপে কনসালটেশন নেব, সেখানে যাতে এই বিষয়টার গা ঘেঁষেই পড়ানো হয় বা এই বিষয়টারই মেন্টরশিপ দেওয়া হয়। তাতে কি হলো, তোমার কাছে একটা ক্ল্যারিটি জন্ম নিল, যে ক্ল্যারিটিটা আগামী দিনের কেউ আরো বাই প্রোডাক্ট হিসাবে তোমাকে আরো ক্ল্যারিটি দেবে। অর্থাৎ তোমার প্রথমে ওয়াই ক্লিয়ার হয়ে গেল, এক্সাম প্যাটার্ন সিলেবাস বুঝে গেলে, এরপর তুমি প্রিভিয়াস ইয়ার্সও বুঝে গেলে এবং তোমার কাছে কিন্তু স্ট্রং রিজন রয়েছে ওয়াই প্রিভিয়াস ইয়ার্স। আরো একটা কোয়েশ্চেনের ভিডিও আমি করব যে ওয়াই প্রিভিয়াস ইয়ার্স পার্ট 2, সেটা প্রিভিয়াস ইয়ার্স পেপারের উপর ডিটেলে বানাবো, সেটা অবশ্যই এই সিরিজের পরে ইনক্লুড করবো। আর হ্যাঁ, যারা এখন অব্দি ভিডিওটা দেখে ফেলেছো তাদেরকে আমি বলে রাখি তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। অনেক দিন আমি ভিডিও আনি না, কারণ কোয়ালিটি কন্টেন্ট না পেলে শুধুমাত্র ভিডিও আনতে আমার ভালো লাগে না, কারণ ব্যাচে পড়ানো বিভিন্ন অ্যাক্টিং অ্যাক্টিভিটি, ডিরেকশন অ্যাক্টিভিটিতে আমি ব্যস্ত থাকি। এবং তোমরা আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে, সুমিত স্যার জিএস ইনস্টিটিউট নামে ইনস্টাগ্রামে আমরা আছি, অ্যান্ড উই আর ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কম্পিটিটিভ কমিউনিটি ইন ওয়েস্ট বেঙ্গল। তো দেখে নাও তাহলে প্রিভিয়াস ইয়ার্সটাকে যখন তুমি চেক করে ফেললে তোমার কাছে একটা আইডিয়া এসে গেল যে কিরকম প্রশ্ন হয়, এবং আমি শুধুমাত্র ইতিহাস নিয়ে বললাম, বাকি সাবজেক্টের জন্য একই রকম। তুমি এখানে ট্রেন্ডটা ধরতে পারবে আনটিল 2023-এর প্রশ্ন, যেখানে কিছু প্রশ্ন আনকনভেনশনালি এসেছিল। দেখে নেবো এবার চতুর্থ পয়েন্ট, যেটা সত্যি কিন্তু খুব ভাইটাল। এটা নিয়ে বড্ড মিথ থাকে, ওভার কনফিডেন্স থাকে, এবং যে ক্ষেত্রে কিন্তু ফল হয়ে যায় 0। তো লেটস মুভ অন টু দ্য ফোর্থ পয়েন্ট। দেখো ফোর্থ পয়েন্ট হচ্ছে ক্লিয়ারলি মেন্টরশিপ। টু সিক অর নট টু সিক, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমি এখানে খুব অল্প করে বলবো মেন্টরশিপের ব্যাপারে, এটা আপ টু ইউ, তোমরা কিভাবে এটাকে নেবে, তবে পজিটিভলি নেওয়ার চেষ্টা করো। উই নিড টু বি পজিটিভ। মেন্টরশিপের কথা এখানে কেন বলছি, ডাব্লিউবিসিএস কিংবা ইউপিএসসি কিংবা যে কোনো বড় এক্সামের ক্ষেত্রে যাদের সিলেবাস অনেকটা বড় এবং রিক্রুটমেন্ট প্রসেসও তেমনি লেভেলে, তো সিলেবাস যখন অনেকটা বড় হয় এবং আমরা যখন পড়াশোনা করে আসি, একটা হিউজ পার্ট অফ সিলেবাস আমরা দেখতে পাই আমাদের একাডেমিক্সে ছিল না। সায়েন্স নিয়ে পড়ে এলে দেখি আর্টসের পার্টটা ছিল না, আর্টস নিয়ে পড়ে এলে সায়েন্সের পার্টটা ছিল না, এই ভাইস ভার্সা চলতে থাকে। তো সেক্ষেত্রে সিলেবাসটা যখন এতটা বড় হয়, সেইখানে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একটা মেন্টরশিপ বা গাইডেন্সের দরকার পড়া উচিত। যদি প্রশ্ন করে স্যার মেন্টরশিপ ছাড়া কি কেউ পাস করতে পারে না, তো আনসার হচ্ছে 90% নো। আমি জানি এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হতে পারে, বাট কেন? আমি এখানে কোচিং সেন্টারের কথা বলছি না, আমি মেন্টরশিপের কথা বলছি। সেই মেন্টরশিপটা কোনো কোচিং সেন্টার থেকে নিতে পারো, কোনো ডাব্লিউবিসিএস দাদাদির থেকে নিতে পারো, কোনো মেন্টর লাইক মি আমাদের থেকে নিতে পারো। তো সেক্ষেত্রে মেন্টরশিপটা খুব জরুরি। এবার যদি প্রশ্ন আসে কেন, আমি একটাই পয়েন্ট এই মুহূর্তে বলবো। ধরো তুমি আজকে ভাবছো যে ইতিহাসে যে প্রশ্নগুলো এসেছে আমি এটা দিয়ে একটা নোট তৈরি করবো, এবং তুমি 10টা বই নিয়ে বসে গেলে এবং তুমি জানো না কোন পার্টের নোটটা কিভাবে তৈরি করতে হবে, কারণ তুমি এখন ইনিশিয়াল স্টেজে আছো এবং তোমার কিন্তু চাকরিটা তাড়াতাড়ি চাই, উইদিন 2-3 ইয়ার্স এর মধ্যেই এই চাকরিটা ক্র্যাক করতে হবে। তাহলে তোমার এমন কারোর এক্সপিরিয়েন্স দরকার, যে মানুষটা বা যে এন্টিটি অনেকটা বছরের এই এক্সপিরিয়েন্সটা নিয়ে রেখেছে, তিনি জানেন কি করতে হবে না। তো কি করতে হবে না যদি তোমাকে বলে দেয়, তোমার 70% টাইম বেঁচে যাবে, আর সেই বেঁচে যাওয়া টাইমটাকে তুমি কাজে লাগাতে পারবে এথিক্যাল প্রোডাক্টিভ ওয়েতে। আর বিশ্বাস করো, এটাই সাকসেসফুল আর আনসাকসেসফুল ক্যান্ডিডেটদের মধ্যে একটা হিউজ ডিফারেন্স করে মেন্টরশিপ। এইবার কি তাহলে আমরা যেখানেই যাবো সেখানেই মেন্টরশিপ নিয়ে নেবো? না, হাউ টু চুজ আ গুড ইনস্টিটিউট, গুড মেন্টরশিপ আমি ডেফিনেটলি একটা ভিডিও বানিয়ে দেবো, আনবায়াসড বানাবো। আমাদের ইনস্টিটিউট আছে, বাট তোমরা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছো তোমরা জানো ইনস্টিটিউট ল্যাক থাকলে সেটা আমি নিজের মুখেই বলি যে কি কি ল্যাক আমাদের কাছেও থাকতে পারে, বিকজ উই অল আর হিউম্যান বিং। আমরা চেষ্টা করি, আমি পার্সোনালি চেষ্টা করি তোমাদেরকে পুরো গাইডেন্সটা দেওয়ার, যে যে সমস্যাগুলো স্টুডেন্টরা ফেস করে বাট কথা বলা হয় না সেগুলো নিয়ে কথা বলো। তো সেক্ষেত্রে মেন্টরশিপ ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এবার সেই মেন্টরশিপটা যে তোমাকে 1 বছর, 1.5 বছর, 2 বছর নিতে হবে সেরকম কোনো কথা নেই। তুমি মেন্টরশিপটা নিয়ে যখন তোমার ফিল হবে যে না ইউ আর ডান, তুমি নিজে সেলফ স্টাডি করতে পারো। আর এখানে যে একটা প্রশ্ন আসছে যে সেলফ স্টাডি, এখানেও আমি একটা কথা বলে রাখতে চাই, সেলফ স্টাডি কি? মেন্টরশিপ বা কোচিং সেন্টারে যারা পড়ছে তাদেরকে কোনো কোচিং সেন্টার পাস করায় না। কোচিং সেন্টার শুধু ভুল ঠিকঠাক গুরুত্বটা বুঝিয়ে দেয়, পড়তে তোমাকেই হয় না। আমি যদি আজকে আমার ব্যাচের যাদেরকে পড়াচ্ছে, আমাদের যে ব্যাচ চলছে,
আমি যাদেরকে যেটা পড়াচ্ছি তারপরে তারা যদি সেই পড়াটাকে নিজেরা না পড়ে, তাহলে কি তারা পারবে আমার মক টেস্টে পাস করতে? তারপরে গিয়ে আলটিমেট এক্সাম গুলোকে পাস করতে পারবে না তো। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? এটা খুবই একটা বোকা বোকা কথা যে মানে সেলফ স্টাডি ভার্সেস ইনস্টিটিউট বা সেলফ স্টাডি ভার্সেস মেন্টরশিপ, এটা নয়। কথাটা একটু চেঞ্জ হবে, সেলফ স্টাডি অ্যান্ড মেন্টরশিপ। এটা কম্পিটিশনে নেই। নতুন এই যে তোমরা দাঁড়িয়ে আছো, এটা কোলাবোরেশনে আছে। there is no competition between mentorship and self study. Mentorship and self study should be the actual phrase. তো আজকে আমার স্টুডেন্টদের যদি কারো ভিউজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, কখনো তোমরা জানতে পারবে যে আমি এবং তারা, আমি ভার্সেস তারা না। কারণ আমি তাদেরকে এটা শিখিয়েছি, যেরকম আজকে তোমাদেরকে এই কথাটা বলছি যে সেলফ স্টাডি প্রত্যেককেই করতে হবে। এবার সেলফ স্টাডিটা কিভাবে করব, কিভাবে নিজের ডেইলি রুটিন মেনটেন করব, কিভাবে নিজের ডায়েট মেনটেন করব, সব ইম্পর্টেন্ট, সবটা বলবো আমি। তো এই জন্য মেন্টরশিপ ইজ নিডেড। চলো এবার দেখে নেবো ফিফথ পয়েন্ট, যেটা আজকের ভিডিওর লাস্ট পয়েন্ট। তো এই ভিডিওর লাস্ট এবং পঞ্চম পয়েন্ট হচ্ছে টু চুজ প্রপার বুক লিস্ট অ্যান্ড নোটস। আই নো ইট সিমস অ্যাম্বিগুয়াস যে স্যার বুক লিস্টের ভিডিও তো প্রচুর প্রচুর আছে ইন্টারনেটে। আই নো, আমার ফিল্ড, আমি তো জানবোই। কিন্তু তোমরা কি এটা জানো যে অধিকাংশ যে বুক লিস্টের ভিডিও ইন্টারনেটে আছে সেখানে একটা কথা বলা হয় না, সেটা হচ্ছে সবকিছু কি তোমার শরীরে স্যুট করে? ধরো আজকে কোনো একটা খাবার কাউকে স্যুট করে যাচ্ছে ফর ওয়েট লস, ফর মাসেল বিল্ডিং, তোমাকে সেটা নাও করতে পারে না। সবার তো, অনেকে মিল্ক কনজিউম করে ভালো থাকার জন্য, অনেকে ল্যাকটোজ ইনটলারেন্ট হয়। ঠিক তেমনি ধরো একটা ইতিহাস বই, যে ইতিহাস বইটা তুমি দেখলে কোনো একজন টপার রেকমেন্ড করেছে, তুমি তোমার বুক লিস্টে ওটাকে লিখে নিলে এবং কিনে নিলে, ইটস কুল, কিচ্ছু ভুললেই তাতে। কিন্তু তুমি যখন কিনে নিলে বইটাকে, এবার তুমি পড়ার সময় দেখছো যে খুব বোরিং লাগছে, ভালো লাগছে না, এবং তারপর গিয়ে তুমি বুঝতে আরম্ভ করো, সেই বইটাকে পাশে রেখে দাও এবং দুদিন পর সেই বইটা ঠিক এমন কোথাও পড়ে থাকে এবং তুমি অন্য কোনো সাবজেক্টে শিফট করে যাও, এবং সেখানে সেই বইটা কিন্তু আর পড়া হয় না, সুতরাং সেই সাবজেক্টের ওই পার্টটা কাভার্ডও হয় না। এবং একটা সময় গিয়ে তোমার মনে হয় যে আমি ওই সাবজেক্টে কাঁচা, কারণ ওই টপার ওই বইটা পড়েছে আর আমি তো বইটা পড়তে পারলাম না। এবং আমি বইটা ইউপিএসসির অনেক টপারকেও রেকমেন্ড করতে দেখেছি, ডাব্লিউবিসিএসও দেখলাম, বইটা ভালো, তাহলে আমার কি প্রবলেম হলো? সো এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করছি, আর এই কারণেই তোমরা আমার ভিডিও দেখো। বিষয় হচ্ছে এটাই যে ধরো তুমি আজকে মডার্ন ইন্ডিয়ার একটা কোনো বই পড়ছো, তোমার মনে হলো এনসিইআরটিটা তোমার জন্য ঠিক জমছে না, কোনো টপারাতে এনসিইআরটি রেকমেন্ড করেছে। এবং হ্যাঁ, আমি আগেই বলে দিই, এখানে আমি এনসিইআরটিকে কোনোভাবে বলছি না যে এনসিইআরটি খারাপ বই। যা বই আছে ডাব্লিউবিসিএস ইউপিএস দের সব এক্সে মার্কেটে ভালো ভালো বই, আমরা এখানে কোনো বইকে জাজ করতে বসি। ওকে, আমি এটাই বলতে বসেছি, তোমাকে এটা বলতে চাই যে সব বই সবার মাথায় ঠিকভাবে ঢোকে না, অর্থাৎ সমস্ত বইয়ের যে ল্যাঙ্গুয়েজগুলো হয় সেই ল্যাঙ্গুয়েজ ক্ল্যাশ করে বলে আমরা ভাবি যে আমরা বুঝতে পারছি না। আসলে যখন ল্যাঙ্গুয়েজ ক্ল্যাশ করে তখন থট প্রসেস, যেটা যিনি লিখছেন রাইটারের থট প্রসেস রিডার অব্দি পৌঁছায় না, আর রিডার অব্দি যখন পৌঁছায় না তখন রিডার ওটা ধরতে পারে না, খুব ন্যাচারাল ব্যাপার। ধরো এবার যখন সেই স্টুডেন্ট এনসিইআরটি পড়ছে, তার মনে হচ্ছে যে আমি এনসিইআরটি পড়ছি, আমি না বুঝতে পারছি না। এবার হঠাৎ করে সে যখন একটা অন্য বই পড়লো, সে কিন্তু সেই টপিকটা ধরে ফেললো। ঠিক যেরকম ইকোনমিক্সে যখন অনেকে রমেশ সিং পড়ে, আমি কিন্তু এই রিপোর্ট পেয়েছি তবে এই ভিডিওটা বানাচ্ছি, রমেশ সিং অনেকেই বুঝতে পারে না, অনেকের ফিল হয় যে রমেশ সিং তো মাথা দিয়ে ঢুকছে না, বাট রমেশ সিং খারাপ বই একদমই নয়, খুব ভালো বই। তারপরে সে যখন গিয়ে সাডেনলি একটা অন্য বই পড়ে ফেললো, কি কনসেপ্ট অফ ইন্ডিয়ান ইকোনমিক্স, তখন গিয়ে সে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর সে কিন্তু তখন অন্যান্য ইউটিউব ভিডিওস দেখে ইকোনমিক্সে মাস্টার হয়ে গেল। এবার যদি সে ভাবতো যে আমি বুঝতেই পারছি না এবং সে যদি ভেঙে পড়তো, তাহলে তার এটা হতো না। এবার আনফর্চুনেটলি ভেঙে পড়ার সংখ্যাটাই বেশি, যারা ভিডিও দেখছে তারা কমেন্টে জানাও। সেই কারণে চুজিং আ প্রপার বুক লিস্ট, প্রপার নোটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, আমি ডেফিনেটলি এই সিরিজে আমার দেখা কিছু সেফ বুক লিস্ট অ্যাড করবো। সেফ আনসেফ বলে কোনো ওয়ার্ড হয় না আমি জানি, বাট এমন কিছু বুক লিস্ট যেটা ইউ ক্যান স্টার্ট উইথ, ইউ ক্যান কিক স্টার্ট ইউর জার্নি, সেই রকম কিছু বুক লিস্ট শেয়ার করে দেবো, যেখানে হ্যাঁ কিছু ভারী ভারী বই থাকবে, কারণ ভারী বই পড়তেই হবে ভারী চাকরি পেতে গেলে, কিন্তু কিছু হালকা বইও থাকবে, যেই হালকা বইগুলোর কাজ মোরালেস ভারী বইগুলো করে বাই প্রোডাক্ট হিসাবে, ট্রাস্ট মি। তো সেক্ষেত্রে আমি এগুলো বলে দেবো। এই ভিডিওটা এতটাই, যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করো, কমেন্ট কিন্তু এবারে করো, অনেক দিন পর ভিডিওগুলো আমি এনেছি। কেমন লাগলো ভিডিওটা, সুমিত স্যারকে নিউ অবতারে কেমন লাগছে, দেখা হচ্ছে পরের ভিডিও হচ্ছে। জয় হিন্দ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।